আর মাত্র ৮ দিন, এরপরই বিদায় নিবে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের ইতিহাসের সফলতম সরকার। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট জাতাকল থেকে বাংলাদেশকে উদ্ধার করার যে প্রয়াস, তাদের যে কর্মকাণ্ড, তাদের প্রতি সাধারণ জনগণ থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসনের ক্ষমতাধর ব্যক্তিবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ১৮ মাসের মধ্যে ১৬০০-১৭০০ আন্দোলন এবং তাকে প্রতিহত করে এই সরকার বাংলাদেশকে যে অবস্থানে রেখে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। এবং আমরা হয়তো সুবিধাবাদী রাজনৈতিক গোষ্ঠী হয়তো আমরা এটা স্বীকার করব না। হ্যাঁ, এটা অস্বীকার করছি না যে এই সরকারের বিভিন্ন ভুল, সীমাবদ্ধতা বা ব্যর্থতা ছিল, বিশেষ করে আইনি পরিস্থিতি উন্নয়নে। কিন্তু যে দেশের একটা পুলিশ বর্তমান সরকারকে দেখতে পারে না, একজন কনস্টেবল পর্যন্ত ঠিকমতো সহযোগিতা করে না, সেই দেশের আইন ব্যবস্থার আপনি কিভাবে উন্নতি করবেন? এর বাইরে আরেকটা বড় ব্যর্থতা, তারা বিচার নিশ্চিত করতে পারেনি। কিন্তু বিচার নিশ্চিত করা কি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নাকি বিচারকের কাজ? এখানে হস্তক্ষেপ করলে ঠিকই বলতেন ইউনূস সরকার গণতন্ত্র পছন্দ করেন না। পুলিশকে চাপ দিয়ে তাও কিছু লীগের দোসরকে জেলে ঢুকানো হয়েছে, কিন্তু দুদিন পর আবার বিচারকরা এদের জামিন দিয়ে দেয়। এখন এখানে সরকারের অনৈতিক উপায়ে চাপ দেওয়া ছাড়া নৈতিকভাবে কিছু করার কি ছিল বা আছে? যেই ফ্যাসিস্ট বাহিনীকে আমরা পুনর্বাসনের জন্য, ভোট কাটার জন্য আমরা তাদেরকে পুনর্বাসন করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে আওয়ামী লীগের সব মামলা উঠিয়ে নেওয়া হবে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন ভালো হচ্ছে না, গণতন্ত্র হচ্ছে না, এ ধরনের কথাবার্তা বলা রাজনৈতিক দলগুলো যারা দীর্ঘ বছর একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি, যারা দীর্ঘ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একটা আন্দোলনের ডাক দিয়ে ঘরে বসে লুকোচুরি করে আন্দোলন করত, যেখানে ৫০ লক্ষ নেতা কর্মীকে তারা জেলে ভরে দিয়েছিল, সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদী না হয়ে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং ভবিষ্যতে নির্বাচিত হলে তাদেরকে পুনর্বাসন করবে। যত মামলা আছে আমাদের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। সেখানে এই অন্তর্বর্তী সরকারের কতটুকুই বা বিচার করার আছে? সে কি বা বিচার করতে পারবে? এরপর আসি মানুষের এক্সপেকটেশন নিয়ে। সত্যি কথা বলতে বেশিরভাগ মানুষ মনে করেছে হাসিনা পালানোর পর ইউনূস সাহেব একদিনে এসে জাদুর মাধ্যমে ১ বছরে বাংলাদেশকে আমেরিকা বা ইউরোপ বানিয়ে দেবে। কিন্তু ১ বছরের মধ্যে একটা দেশ কতটুকু দৃশ্যমান পরিবর্তন সম্ভব? দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিস্ট বিচার ব্যবস্থা, ফ্যাসিস্ট আইনি ব্যবস্থা, ফ্যাসিস্ট প্রশাসনিক ব্যবস্থা, ফ্যাসিস্ট পুলিশ বাহিনীকে কিভাবে পরিবর্তন করা সম্ভব? কেউ কি পারবে? তবুও তাদের চেষ্টার কমতি ছিল না, কিন্তু যতই তারা চেষ্টা করছে ততই আমরা তাদের বাধা দিয়েছি। বড় বড় আমলা থেকে ব্যবসায়ী, এদের চাপ তো বিভিন্ন সময় ছিলই, সাথে জনগণের চাপ। পলিথিন বন্ধ করতে চাইলে আন্দোলন, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাইতে চাইলো তাও ঝামেলা, বন্দরকে দুর্নীতিমুক্ত করতে চাইলো তাও আন্দোলন। আচ্ছা বলেন তো, কার সহযোগিতা পেয়েছে এই সরকার? ভালো হইতো যদি এই সরকার অ্যাকচুয়াল উন্নয়ন না করে হাসিনার মতো দৃশ্যমান উন্নয়ন করত এবং অর্থনীতির অবস্থা আরো বাজে করত। কারণ বাংলাদেশের মানুষ একে তো অশিক্ষিত, কিন্তু যেসব জায়গায় একটু কম বাধা পেয়েছে সেখানে দেদারসে উন্নতি করেছে সরকার। ১ বছরে এই পরিমাণ পরিবর্তন সম্ভব, তা বাংলাদেশের ভবিষ্যতের ইতিহাসবেত্তারা হয়তো লিখে যাবেন নতুন কোনো গল্প। যেমন ধরুন, শেখ হাসিনা এবং তার গংদের লুট করা ৮ ব্যাংকে সরকার সেভ করেছে। আকাশে ভাসতে থাকা স্যাটেলাইট থেকে এই প্রথম লাভ আনছে সরকার। বাংলাদেশ বিমান ইতিহাসে সর্বোচ্চ লাভ করছে। চট্টগ্রাম বন্দরও ইতিহাসে সর্বোচ্চ লাভ করেছে। এর বাইরে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে কয়েকশো সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিভিন্ন বড় বড় প্রজেক্ট থেকে হাজার হাজার কোটি টাকা সেভ করেছে, রিজার্ভ বাড়াইছে। এত কিছু কোনো সরকার ১ বছরে তো দূরের কথা, ৫ বছরেও করে নাই এবং ভবিষ্যতে করতে পারবে বলেও মনে হয় না। এরপর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের মান সম্মান, ডিগনিটি ফিরিয়ে দিয়েছে এই সরকার। এই সরকারের আমলে বাংলাদেশ যেভাবে ভারতের বিরুদ্ধে এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে তা আর কারো সময় দেখেছেন কি? এই সরকারের হাতে সময়, সুযোগ এবং দেশবাসী সহ সকলের সুযোগ থাকে, আমরা হয়তো আরো অনেক কিছু দেখতে পারতাম। কিন্তু লেটস বি রিয়েল, একটা গণ অভ্যুত্থানের পরে একটা দেশ যে পরিমাণ বাজে অর্থনৈতিক সামাজিক অবস্থার মধ্য দিয়ে যায় এবং যে পরিমাণ সাফার করে তার ১ ভাগও কি আমরা সাফার করেছি? এসবের জন্য এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আর একটু বেটার করার জন্য যে পরিমাণ এফোর্ট এই সরকার দিচ্ছে, তার জন্য ডক্টর ইউনূস সরকারের প্রতি এবং তার উপদেষ্টাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা কি বলতে পারবেন এই উপদেষ্টাদের মধ্যে কয়জন কতটুকু দুর্নীতি করেছে, কি পরিমাণ দুর্নীতি করেছে? এই মুক্ত বাংলাদেশে যেখানে কথা বলতে বাধা নেই, যেখানে আন্দোলনে বাধা নেই, সেখানে কি আপনারা কোনো একটা উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে কোনো একটা দুর্নীতির নথি কি সামনে হাজির করতে পারবেন?
এখান থেকে কি আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই? বাংলাদেশের মতো এরকম অসভ্য জনগণের দেশে যারা পথে ঘাটে সর্বত্র উশৃঙ্খলা তৈরি করে, একে অপরের বিরুদ্ধে বিষোধাগার করে, যেখানে গুজব ছড়ানোই হচ্ছে তার ক্রেডিটের বিষয়, যে যত বেশি যে দল থেকে যত বেশি গুজব ছড়াতে পারবে সে তত বেশি নেতার সবচেয়ে কাছের লোক হয়ে যাবে, সেই দেশে কিভাবে পরিবর্তন সম্ভব বলেন? আপনি এখানে ফেরেশতা এনে দিলেও কি বাংলাদেশে পরিবর্তন হবে? কখনোই নয়। সংক্ষেপে আমি বলবো, এই অন্তর্বর্তী সরকার আমাদেরকে যা শিখিয়ে গেছেন, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে যা দেখিয়ে গেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে অর্থনীতিকে কিভাবে বাঁচাতে হয়, দুর্নীতি কিভাবে লাগাম টেনে ধরতে হয়, সাংবিধানিক সংস্কার জুলাই সনদের মাধ্যমে কিভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হয়, কিভাবে মানুষের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে মৌলিক অধিকার মানুষকে ফিরিয়ে দেয়া যায়, সেই চেষ্টাগুলো আমরা কি অস্বীকার করব? এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যদি না আসতো, তাহলে চিন্তা করে দেখুন না, বর্তমানে যারা অনেক বড় বড় কথা বলছে, ফ্যাসিস্টের সহযোগী হওয়ার চেষ্টা করছে, নতুন ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করছে, তারা কোথায় থাকতেন আজকে? তারা তো জেলে পচে গলে মরতেন। তারা তাদের সবচেয়ে বড় নেতাকে কি এই দেশে ফেরত আনতে পারত? বাংলাদেশের আপসহীন নেত্রী তিনি কি ধুকে ধুকে হাসপাতালে মৃত্যুবরণ করতেন না? তাহলে কেন এরপরও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দায় দেব? আমরা কেন তার উপদেষ্টা পরিষদের বিরুদ্ধে বিষোদাগার করব? হ্যাঁ, এটা সত্যি, কয়েকজন উপদেষ্টা হয়তোবা লাগামহীনভাবে অথবা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার মধ্যে থেকেই কিছু কিছু কাজ করেছেন। পরিবেশ উপদেষ্টার প্রতি অনেক বেশি চাওয়া পাওয়ার ছিল, ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ। যিনি পরিবেশ চ্যাম্পিয়ন, তিনি বাংলাদেশের পরিবেশকে ডুবিয়ে দিয়েছেন। এর বাইরে বাংলাদেশের অর্থনীতি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বলেন, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কিংবা বিশ্বের সহায়তার দিক থেকে বাংলাদেশ কি কোনো অংশে কম ছিল এই গত 1.5 বছরে? এরপরও আপনারা তাকে অপবাদ দেন। আপনার এই যে মুক্ত মনে নির্বাচন করতে পারছেন, আপনারা নিজের ইচ্ছে মতো ভোট চাইতে পারছেন, একে অপরের বিরুদ্ধে বিষোধাগার করছেন, একে অপরের বিরুদ্ধে চপেটাঘাত করছেন, সেখানে কি আপনারা এরকম নির্বাচন করতে পারতেন? এরকম নির্বাচনের মুখোমুখি হতে পারতেন যদি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকতো? সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিন, তিনি তার কথা মতো নির্বাচন দিচ্ছেন, তিনি তার কথা মতো হয়তো ক্ষমতা থেকে চলে যাবেন, কিন্তু বাংলাদেশের আকাশে ইতিহাস হয়ে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস।